আমন্ত্রণ দুপুরের বাংলাদেশে শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। জুলাই সনদ পরিবর্তনের সুযোগ আছে, বানচাল হলে দেশ পিছিয়ে পড়বে মন্তব্য অ্যাটর্নি জেনারেলের। এনসিপি সহ বাম জোট সই না করলেও নির্বাচনে প্রভাব পড়বে না বললেন সালাউদ্দিন। এখানে কোনো জুলাই যোদ্ধা সঠিক কোনো জুলাই অভ্যুত্থানের সাথে জড়িত কোনো আমার মনে হয় কোনো সংগঠন অথবা কোনো ব্যক্তি জড়িত থাকতে পারে না। তারা যারা বিরোধিতা করছেন তাদেরও নিশ্চয়ই কোনো বক্তব্য আছে, সে বক্তব্যের প্রতিও শ্রদ্ধা রাখা উচিত। আইনি ভিত্তি না থাকলে জুলাই সনদ স্বাক্ষর কেবলই লোক দেখানো, ব্রিফিংয়ে বললেন নাহিদ ইসলাম। ঐকমত্য কমিশনের আলোচনায় ডাকলে সাড়া দেবে এনসিপি। বিশ্বাস অবিশ্বাসের প্রশ্ন নয়, বরং একটি সংবিধানের মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা যদি পরিবর্তন করতে চাই তার অবশ্যই একটি আইনি ভিত্তি প্রয়োজন। শিক্ষকদের ন্যায্য দাবির সাথে বিএনপি নীতিগতভাবে একমত, বিবৃতি মির্জা ফখরুলের। আন্দোলনকে পুঁজি করে ভোট বানচালের চেষ্টা হলে প্রতিহত করা হবে। মোহাম্মদপুরে জমি নিয়ে বিরোধের জেরে পুলিশ পরিচয়ে বাসায় ঢুকে হামলা, লুটপাট। মামলা হলেও গ্রেপ্তার হয়নি কেউ। চট্টগ্রাম বন্দরে প্রবেশ ফি কয়েক গুণ বৃদ্ধির প্রতিবাদে প্রাইম মুভার চলাচল বন্ধ রেখেছে মালিকপক্ষ। ব্যাহত কন্টেইনার হ্যান্ডলিং ও পণ্য সরবরাহ। দেখছিলেন শিরোনামগুলো। এছাড়াও দেশ বিদেশের আরো খবর নিয়ে দুপুরের বাংলাদেশে আপনাদের সাথে আছি আমি, শাওন দত্ত। দর্শক, 2013 সালের 5 মে শাপলা চত্বরে শহীদ পরিবারের সদস্যদের মাঝে চেক বিতরণ অনুষ্ঠানে কথা বলছেন উপদেষ্টা আসিফ মাহমুদ। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। তো সেই সময়কার স্মৃতি এখনো আমার মনে পড়ে। আমরা পরিবার সহ টিভির সামনে বসে দেখছিলাম যে আসলে কি হচ্ছে, এবং যে বর্বরতম হত্যাকাণ্ড তখন হয়েছে সারা বাংলাদেশের মানুষ সেটা সচক্ষে দেখেছে, কিন্তু সেটাকে ইতিহাস থেকে মুছে ফেলার সর্বাত্মক চেষ্টা ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার করেছে, এবং বিগত 12 বছর যাবৎ সেটা করে গেছে। কিন্তু একজন বক্তা বললেন যে শহীদের রক্ত কখনো বৃথা যায় না, কখনো ইতিহাস থেকে মুছে ফেলা যায় না। আমরা সেই শহীদদের স্বীকৃতি দিতে এবং সম্মান জানাতে আজকে আবার একত্রিত হয়েছে। এর মাধ্যমে এটা প্রমাণিত হলো যে শহীদের রক্ত কখনো বৃথা যায় না। আমি যখন এই উদ্যোগটি নেয়ার ব্যাপারে হেফাজতের ইসলামের যারা এই তালিকা প্রস্তুতের সাথে বিগত সময়ে জড়িত ছিলেন তাদের সাথে কথা বলছিলাম, তালিকা নিয়ে আলোচনা করছিলাম, তখন ওনারা ওনাদের অভিজ্ঞতা বর্ণনা করছিলেন। একজন বলছিলেন যে শহীদের তথ্য নিতে ওনার গ্রামের বাড়িতে যাওয়ার সময় ওই গ্রামের বা পাড়ার লোকজন পর্যন্ত বাধা দিয়েছে যে আপনারা আইসেন না, আসলে আওয়ামী লীগের লোকেরা ডিস্টার্ব করবে, বা প্রশাসনের পক্ষ থেকে, গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে নানা ধরনের চাপ প্রয়োগ করা হবে। এবং শহীদ পরিবারও আরেকজন বক্তা বলছিলেন যে শহীদ পরিবার কিংবা যে মাদ্রাসার ছাত্র নিখোঁজ হয়েছে কিংবা শহীদ হয়েছে তারা স্বীকার করতে পর্যন্ত ভয় পেতেন, এত নির্মমভাবে এই ঐতিহাসিক ঘটনাটিকে চাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে। আজকে সেই শহীদ পরিবার, আজকে হেফাজতে ইসলামের যারা তখন নেতৃত্বে ছিলেন, সেই শহীদদের স্বীকৃতি দিতে পেরে এবং আমাদের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটা ছোট্ট উপহার দিতে পেরে আমরা গর্বিত অনুভব করছি। এবং একই সাথে সারা দেশের মানুষ যেন এই শহীদদের আর কখনো ভুলে না যায়, সেজন্য একটি ছোট্ট উদ্যোগ নিতে পারে আমরা গর্বিত অনুভব করছি। একই সাথে আরেকটি ঘোষণা আজকে দিতে চাই। আমরা স্থানীয় সরকার বিভাগের পক্ষ থেকে ইতিমধ্যে একটি উদ্যোগ গ্রহণ করেছি। যেই ঐতিহাসিক শাপলা চত্বরে 5ই মে যারা শহীদ হয়েছেন তাদের নাম আমরা শাপলা চত্বরে স্থায়ী অবকাঠামোতে লিখিতভাবে রেখে যেতে চাই, যাতে করে
যখনই কেউ শাপলা চত্বর দিয়ে যায়, সেই শাপলা চত্বরটাই আমাদের ইতিহাসে 5ই মেকে আবার জীবিত করে তোলে। তারপরেও সেই শহীদদের নাম যেন সেখানে স্বর্ণাক্ষরে লিখিত থাকে, যাদের নাম ইতিহাস থেকে মুছে ফেলার চেষ্টা করা হয়েছিল। উপদেষ্টা আসিফ মাহমুদের বক্তব্য শুনছিলাম সরাসরি। পরাজিত শক্তির ন্যারেটিভ গ্রহণ করে জুলাই সনদ বানচাল করতে চাইলে দেশ পিছিয়ে পড়বে, এই মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় মন্তব্য করেন তিনি বলেন, জুলাই সনদ নিয়ে তর্ক না করাই শ্রেয়, কারণ এটি পরিবর্তনের সুযোগ আছে। সনদ বাস্তবায়নে দেরি হলেও জুলাই হত্যার বিচার স্বাভাবিক প্রক্রিয়াতেই এগিয়ে যাবে বলে আশ্বস্ত করেন অ্যাটর্নি জেনারেল। আসাদুজ্জামান বলেন, বিচার কোনোভাবেই বাধাগ্রস্ত হবে না, ভিন্নমতের প্রতি শ্রদ্ধা রেখেই জুলাই সনদ বাস্তবায়ন করা উচিত বলে মনে করেন অ্যাটর্নি জেনারেল। যারা গণহত্যা চালিয়েছেন, যারা খুন করেছেন, যারা আহত করেছেন, পঙ্গু করেছেন, তাদের ন্যারেটিভ যেটা, সেই ন্যারেটিভ গ্রহণ করে জুলাই সনদকে যদি আমরা বানচাল করতে চাই, তাহলে বাংলাদেশ পিছিয়ে পড়বে। জুলাই যোদ্ধাদের নামে আওয়ামী ফ্যাসিস্ট বাহিনী সংসদ ভবন এলাকায় বিশৃঙ্খলা করেছে, এই অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। তিনি বলেন, আওয়ামী ফ্যাসিস্ট বাহিনীর বিশৃঙ্খলা গতকাল দৃশ্যমান হয়েছে। বিশৃঙ্খলায় কোনো সত্যিকারের জুলাই যোদ্ধা ছিল না। সকালে রাজধানী শেরবাংলা নগরে জিয়াউর রহমানের ফাউন্ডেশনের 26তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাবেক প্রেসিডেন্টের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ শেষে কথা বলেছেন তিনি। সালাউদ্দিন আহমদ বলেন, জুলাই যোদ্ধাদের দাবির প্রেক্ষিতে সনদ সংশোধন করা হয়েছে, এরপরও অসন্তোষ থাকার কথা নয়। সবাইকে ধৈর্য ও সহনশীলতার মাধ্যমে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি। বলেন, যারা জুলাই সনদে স্বাক্ষর করেনি, আগামীতে করার সুযোগ আছে। এনসিপি সহ বাম জোটের স্বাক্ষর না করায় আগামী নির্বাচনে তার কোনো প্রভাব পড়বে না বলেও মন্তব্য করেন তিনি। বিএনপির এ নেতা বলেন, জুলাই সনদ স্বাক্ষরের মধ্য দিয়ে দেশে গণতান্ত্রিক চর্চা অব্যাহত রাখার যাত্রা শুরু হয়েছে। সনদ বাস্তবায়নের মাধ্যমে শক্তিশালী গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে। এবং আওয়ামী ফ্যাসিস্ট বাহিনী যে এখনও সমস্ত জায়গায় এই বিভিন্ন ফাঁকফোঁক করে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে, সেটা গতকালকেও দৃশ্যমান হয়েছে। এখানে কোনো জুলাই যোদ্ধা, সঠিক কোনো জুলাই অভ্যুত্থানের সাথে জড়িত কোনো আমার মনে হয় কোনো সংগঠন অথবা কোনো ব্যক্তি জড়িত থাকতে পারে না। আইনি ভিত্তি না থাকলে জুলাই সনদ স্বাক্ষর কেবলই লোক দেখানো এবং জুলাইয়ের সাথে প্রতারণা, এই মন্তব্য করলেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। রাজধানীর বাংলা মোটরের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে ছিল দলটির সংবাদ সম্মেলন। সেখানে তিনি বলেন, ঐক্যমত কমিশন আলোচনায় ডাকলে তাতে সাড়া দেবে এনসিপি। নোট অব ডিসেন্টের সঙ্গে জুলাই সনদের কোনো সম্পর্ক নেই এমনটাও জানান তিনি। নাহিদ বলেন, সাপ্লাই হবে এনসিপির মার্কা, এই মার্কা নিয়ে নির্বাচনে যাবে দলটি। এ সময় এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি না দেয়ায় ও বাস্তবায়নের ধারণা অস্পষ্ট থাকায় অনুষ্ঠানে যায়নি এনসিপি। জুলাই যোদ্ধাদের উপর হামলার নিন্দা জানানোর পাশাপাশি তদন্তের দাবি তোলেন আক্তার। জুলাই সনদের স্বাক্ষর কেবলই আনুষ্ঠানিকতা, এটা এর কোনো অর্থ তৈরি হবে না। ফলে আমরা এই আনুষ্ঠানিকতায় অংশ নিইনি, এবং যদি এর আইনি ভিত্তি তৈরি না হয়, এটা কেবল আনুষ্ঠানিকতাও থাকবে না, এটি একটি গণপ্রতারণা এবং জাতির সাথে একটি প্রহসন হবে। এমপিওভুক্ত শিক্ষকদের ন্যায্য দাবির সাথে বিএনপি এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নীতিগতভাবে একমত। এক লিখিত বিবৃতিতে এমনটা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষকদের জন্য বিএনপির অগ্রাধিকারের মধ্যে আছে যুক্তিসঙ্গত আর্থিক সহায়তা, চাকরির নিরাপত্তা, শিক্ষকদের সর্বোচ্চ সামাজিক মর্যাদা এবং তাদের অবদানের রাষ্ট্রীয় স্বীকৃতি। এসবের বাস্তবায়ন ছাড়া কখনো কাঙ্ক্ষিত সুফল মিলবে না বলেও উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে। তবে যুক্তিসঙ্গত আন্দোলনকে পুঁজি করে পতিত স্বৈরাচারের সহযোগীরা দেশ অস্থিতিশীল করার চেষ্টা করলে বিএনপি নমনীয়তা দেখাবে না বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।
রাজধানীর মোহাম্মদপুরের চন্দ্রিমা হাউজিং এলাকায় জমি নিয়ে দ্বন্দ্বের জেরে পুলিশ পরিচয়ে বাসায় ঢুকে হামলা, মারধর ও লুটপাট হয়েছে। এই ঘটনায় এক নারী সহ ৩ জন আহত। ভুক্তভোগী মাকসুদা আক্তার মুক্তা মোহাম্মদপুর থানায় 11 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা 15 থেকে 20 জনের নামে মামলা করেছেন। পুলিশ জানায় আসামিদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় একদল লোক ঢুকছে মোহাম্মদপুরের চন্দ্রিমা হাউজিং এলাকার 8 নম্বর রোডের 1 নম্বর বাসায়। ঢুকেই দেশীয় অস্ত্র দিয়ে এলোপাথারি মারধর শুরু করে তারা। শুক্রবার সকাল 8টার দিকে এই ঘটনায় এক নারী সহ আহত হন 3 জন। ভুক্তভোগীরা জানান, হঠাৎ কিছু লোক পুলিশ পরিচয় দিয়ে বাসায় প্রবেশের চেষ্টা করে। বাসার প্রধান ফটকের কেচিগেট ভেঙে ফেলে বাসায় ঢুকে তারা। এরপর একটি রুমে সবাইকে আটকে দিয়ে ট্রাক ভরে বাসার ফ্রিজ, খাট, নগদ 4 লাখ টাকা, 4 ভরি স্বর্ণালংকার ও সিসি ক্যামেরার ডিভিআর সহ সব মালামাল নিয়ে যায়। ওরা আবার বিশাল এক দল বাহিনী এসে হাতে চাপাতি, তারপরে এই যে পিস্তলের ভয় দেখাচ্ছে, গুলি করবো, বের হবি তো গুলি করবো, হাতুড়ি দিয়ে মানে যাই দিয়ে অস্ত্র দিয়ে আপনার আমার কেচিগেটটা ভাঙছে। তারপরে সেই দরজাটা ভাঙছে, যখনই দেখছি যে কেচিগেট ভাঙে ফেলাছে, তখন আমার মা ছেলে 3 জনে মিলে রুমে চলে গেছি। বললাম আমরা কুড়ে থেকে আসছি, একবার বলছে পুলিশ, একবার বলছে কুড়ে থেকে আসছি। তো কুড়ে থেকে আসলে আইডি কার্ড দেখান, আইডি কার্ড কিসে? তো আমি আমার ওয়াইফরে বলছি যে ওদের কি পোশাক আছে না পোশাক ছাড়া উঠছে। শুক্রবারের দিন এ বললো পোশাক ছাড়া। ওই মুহূর্তে আমার ওয়াইফ চিল্লাচিল্লি শুরু করেছে, তখন তার মোবাইল নিয়ে, মোবাইল আর দিবে না, ভিতরে অনধিকারভাবে প্রবেশ করে ফেলছে। প্রবেশ করে এটার ভিতরে ভাঙচুর করছে, আমার ছেলেদেরকে মারধর করছে। সিসিটিভি ক্যামেরা ছিল সব ভেঙে ফেলছে। জানতাম যে ভেঙে ফেলবে জন্য আমরা কিছু হালকা হলেও কিছু আমরা সিসিটিভি ফুটেজ আমি স্ক্রিন রেকর্ড করে রাখছিলাম আন্দাজ করে। তো ওই হিসেবে তারা সমস্ত কিছু ভেঙে ফেলে লাস্টে ধরছে আমরা যে এই ঘরে আশ্রয় নিচ্ছিলাম না, এটা ভেঙে আমাদেরকে মেরে ফেলবে। মোহাম্মদপুর থানার ওসি কাজী রফিক আহমেদ জানান, মূলত জমি নিয়ে 2 পক্ষের দ্বন্দ্ব রয়েছে। একটি পক্ষ নিজেরাই উচ্ছেদ করতে গিয়ে এই হামলার ঘটনা ঘটিয়েছে। জায়গা নিয়ে 2 পক্ষের মধ্যে বিবাদ আছে, এটা নিয়ে তারা দখল করতে যায়। পরবর্তীতে সংবাদ দিলে আমরা গিয়ে উদ্ধার করে নিয়ে আসি। পরে তাদের লিখিত অভিযোগের ভিত্তিতে আমরা মামলা নেই, আমরা তদন্ত চলমান। এই ঘটনায় 11 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা 15 থেকে 20 জনের নামে মামলা দায়ের করেছে ভুক্তভোগী মাকসুদা আক্তার মুক্তা। হাসিবুল করিম বিজয়, যমুনা নিউজ, ঢাকা। চট্টগ্রাম বন্দরে প্রবেশ ফি 57 টাকা থেকে 230 টাকা করার প্রতিবাদে প্রাইম মুভার চলাচল বন্ধ রেখেছে মালিকপক্ষ। সকাল থেকে বন্দরে প্রবেশ করেনি প্রাইম মুভার, এতে ব্যাহত হচ্ছে কন্টেইনার হ্যান্ডলিং ও পণ্য সরবরাহ। মালিকপক্ষের দাবি, বন্দরে বিভিন্ন ধরনের সেবা মাশুল বাড়ানো হয়েছে। প্রাইম মুভারের প্রবেশ ফি 4 গুণ বেড়েছে। এমন সিদ্ধান্তে আর্থিক ক্ষতির মুখে পড়েছেন মালিক চালকরা। বলছেন প্রবেশ ফি কমিয়ে আনতে হবে। এদিকে প্রতি 20 ফুট কন্টেইনারের ট্যারিফ ধরা হয়েছে 16,243 টাকা, যা আগে ছিল 11,849 টাকা। এতে গড়ে প্রায় 37% ট্যারিফ বৃদ্ধি হয়েছে। এছাড়া প্রতিটি কন্টেইনার ওঠানামার ক্ষেত্রেও প্রায় 3,000 টাকা বাড়তি খরচ যুক্ত হয়েছে। এর প্রতিবাদ জানিয়েছে বন্দর ব্যবহারকারী ব্যবসায়ী সহ সকল প্রতিষ্ঠান। এ বিষয়ে বিস্তারিত জেনে নিতে চাই সহকর্মী আলামিন শিকদার রয়েছেন চট্টগ্রাম বন্দরে, যাচ্ছি তার কাছে। আলামিন, এখনো কি প্রতিবাদ চলছে? এই মুহূর্তে বন্দরের সার্বিক অবস্থা কি জানাবেন আমাদের? এখন পর্যন্ত বন্দরের ভেতরে কোনো ধরনের গাড়ি প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, অর্থাৎ পণ্যবাহী যে গাড়িগুলো রয়েছে, ট্রাক, কাভার ভ্যান, এবং এর আরো 2 দিন আগে থেকে কিন্তু প্রাইম মুভারও বন্ধ করে দিয়েছে। যার মূল কারণ হচ্ছে এই সকল পণ্যবাহী গাড়িগুলো যখন বন্দরে প্রবেশ করে পণ্য আনা নেওয়া করার জন্য, সেই সময় বন্দরের ভেতরে আমরা যেটা জানতে পারি, প্রবেশের জন্য তাদেরকে আগে 57 টাকা 50 পয়সা দেওয়া হতো। এখন তারা দিচ্ছেন, তাদের কাছ থেকে চার্জ করা হয়েছে 230 টাকা। এই যে মূল্য বৃদ্ধি, সেই মূল্য বৃদ্ধির কারণে তারা বন্দরের সকল ধরনের পণ্যবাহী যে ট্রাক, কাভার্ড ভ্যান এবং প্রাইম মুভারগুলো রয়েছে সেগুলো প্রবেশ বন্ধ করে দিয়েছে। মালিকপক্ষ এখানে অবস্থান নিয়ে যে সকল, শুধুমাত্র চট্টগ্রাম নয়, দেশের বিভিন্ন স্থান থেকে যে ধরনের প্রাইম মুভারগুলো আছে সেগুলোতে যাতে কোনোভাবে প্রবেশ করতে না পারে, সেজন্য তারা এখানে তাদের অবস্থান নিয়েছে এবং যে ধরনের গাড়িগুলো এখানে আসছে সেগুলো তারা এখান থেকে সরিয়ে দিচ্ছে এবং যাতে কোনোভাবে প্রবেশ করতে না পারে। আমরা এখানে পুলিশ মোতায়েন করতে দেখেছি।
পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এখানে এসেছিলেন, তারা বলছেন এই জায়গাটিতে 1 মাস ধরে যাতে কোনো ধরনের আন্দোলন সমাবেশ না হয় এমন নির্দেশনা দেওয়া হয়েছে, তাই তারা অতিরিক্ত পুলিশ মোতায়েন করতে যাতে কেউ সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে না পারে। এবং আন্দোলনকারী যারা রয়েছেন, অর্থাৎ যারা প্রতিবাদ করে আজকে গাড়ি প্রবেশ করতে দিচ্ছে না মালিক পক্ষ, তারা বলছেন আমরা কোনো সড়ক অবরোধ কিংবা কোনো প্রতিবন্ধকতা নয়, আমরা এই যে 57 টাকা 50 পয়সা যে প্রবেশ মূল্য ছিল সেইটা আবারও আগের মূল্যে ফিরে যাক, সেটাই কিন্তু তারা দাবি জানিয়েছে। এবং সেটা যদি না করা হয় তারা তাদের যে প্রতিবাদ এবং তাদের যে কর্মসূচি এখন যে বন্দরের ভেতরে কোনো গাড়ি প্রবেশ করবে না সেটা চলমান রাখবে। সেটা যদি খুব দ্রুত করা হয় তারা দ্রুত আবার সচল করবে, তবে এই জন্য তারা বন্দর কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছে। শাওন। আলামিন, ধন্যবাদ আপনাকে। টানা 45 দিনের অবকাশ শেষে রোববার থেকে সুপ্রিম কোর্টের নিয়মিত বিচারিক কার্যক্রম শুরু হচ্ছে। এরই মধ্যে নিয়মিত বিচারিক কার্যক্রমে পরিচালনা করতে 66টি বেঞ্চ পুনর্গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি। এর আগে গত 7 সেপ্টেম্বর থেকে সুপ্রিম কোর্ট ও হাইকোর্টে অবকাশ শুরু হয়। এই সময়ের মধ্যে জরুরি মামলা সংক্রান্ত বিষয়াদি শুনানি এবং নিষ্পত্তির জন্য হাইকোর্ট বিভাগে সুনির্দিষ্ট বিচারিক এখতিয়ার দিয়ে বেশ কটি বেঞ্চ গঠন করে দিয়েছিলেন প্রধান বিচারপতি। এসব বেঞ্চে বিভিন্ন মামলায় শুনানি ও আদেশ হয়েছে। এছাড়া সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবকাশকালীন বেঞ্চে শুনানির জন্য বিচারপতি ফারাহ মাহবুবকে মনোনীত করেন প্রধান বিচারপতি। এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের পর এবার আলোচনায় এসেছে শতভাগ ফেল করা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর তালিকা। শিক্ষা বোর্ডের তথ্য মতে 202টি শিক্ষা প্রতিষ্ঠানের একজন পরীক্ষার্থীও উত্তীর্ণ হয়নি। অকৃতকার্য হয়েছে 5 লাখেরও বেশি ছাত্রছাত্রী। ফলাফলের এমন চিত্রে প্রশ্ন উঠছে শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মান এবং এমপিও নির্ভর ব্যবস্থাপনা নিয়ে। বিশেষজ্ঞরা বলছেন শিক্ষার্থীদের নিয়মিত পাঠ চর্চায় মনোযোগ ফিরে আনাই এখন সবচেয়ে জরুরি। ময়মনসিংহের ত্রিশাল উপজেলার হরিরামপুর গ্রামে সানাউল্লাহ আলিম মাদ্রাসার খোঁজে যমুনা টিভি। এবার আলিম পরীক্ষায় প্রতিষ্ঠানটি থেকে পাশ করেনি কেউ। কে কন্ট্রোল আইলো, অফিসার আইলো না কে আইলো, এটা আমি দেখি দিনের বেলা, যে আসে তো আমি আসি। একই অবস্থা শতভাগ ফেল করা ত্রিশাল আইডিয়াল কলেজের। ঝুলছে সাইনবোর্ড, কিন্তু পড়াশোনার চিহ্ন নেই কোথাও। শিক্ষা বোর্ডগুলোর ফল বলছে এবার শতভাগ ফেল করেছে 202টি শিক্ষা প্রতিষ্ঠানের পরীক্ষার্থী। বিশ্লেষণে দেখা যায় এসব প্রতিষ্ঠানে পরীক্ষার্থীর সংখ্যা ছিল 1 থেকে সর্বোচ্চ 50 জনের মধ্যে, যাদের মূল লক্ষ্য এমপিও। আমরা মূলত ঝরে পড়া স্টুডেন্ট পাই, ভালো মানের কোনো স্টুডেন্ট পাই না। ভালো মানের স্টুডেন্ট যারা তারা মানে এমপিভুক্ত কলেজে বা সরকারি কলেজে চলে যায়। স্কুল বা কলেজগুলোতে যারা শিক্ষকতা করেন তাদের একটা ইচ্ছা থাকে যে এমপিভুক্ত হওয়া, যাতে সরকারি সুযোগ সুবিধাগুলো পাওয়া যায়। এটি আসলে উদ্দেশ্যটা শুধুমাত্র এমপিভুক্তি হওয়া, এই জন্য যে ক্রাইটেরিয়াগুলো পূরণ করা প্রয়োজন সেটা পূরণ করা যদি হয়ে থাকে তাহলে শিক্ষার মূল উদ্দেশ্যটা আমাদের হবে না, আমাদের মানে আমরা মূল উদ্দেশ্যটা আমরা পূরণ করতে পারবো না। সারা দেশে এবার 5 লাখ পরীক্ষার্থী ফেল করেছে। বিশ্লেষকরা বলছেন পড়াশোনায় গাফিলতি, খাতা মূল্যায়নের পদ্ধতিগত প্রয়োগ ও চলমান দেশের পরিস্থিতি সব মিলিয়েই ফল বিপর্যয়। পরীক্ষা পদ্ধতির এমন করা হয়েছিল যে খারাপ করার কোনো সুযোগ থাকছে না, এবং মূল্যায়নের সময় একরকম উৎসাহিত করা হতো যেন যাই লিখুক নাম্বার দেওয়া হয়। এখন বেশিরভাগ বাচ্চার হাতে একদম 6 থেকে বাচ্চার হাতে চলে গেছে মোবাইল। সেই মোবাইলটা গার্জিয়ান কখনোই নিয়ন্ত্রণ করতে পারতেছে না। অলিতে গলিতে তারা শুধু প্রাইভেটে দিয়ে রাখছে বাচ্চাদের, কিন্তু কোনো গার্জিয়ান কোনো খোঁজ নিতেছে না। বাচ্চারা প্রাইভেটের নাম করে 1 ঘন্টা তারা বাইরে সময় নষ্ট করে পরে বাসায় যাচ্ছে, বলছে প্রাইভেট পড়ে আসছি। এবারই ধাক্কা শেষ না, ব্যবস্থা না নিলে এর প্রভাব পড়বে আগামী 3 বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলেও, বলছেন সংশ্লিষ্টরা। শর্ট সিলেবাস এসএসসিতে যেটা এখনও মানে 25 সালে হয়েছে শর্ট সিলেবাসটা, সেটা যখন 26 সালে ইন্টারমিডিয়েটে যখন বা এইচএসসিতে ভর্তি হবে, ফার্স্ট ইয়ারে ভর্তি হবে, তখন সেটা তো অগাধ সিলেবাস হয়ে যাবে। তখন এই যে শর্ট সিলেবাসের যে ধারণাটা থেকে তখন তারা সমুদ্রে পড়ে যেয়ে একদম হতাশ। দীর্ঘদিন একটা সিস্টেম থাকার কারণে ছাত্রছাত্রীরা বিদ্যালয় এবং পারিবারিক জায়গায় যে তারা যে শিক্ষা অর্জন করত সেখান থেকে অনেক দূরে সরে গিয়েছিল, এবং বর্তমান সরকার আসার পর শিক্ষাক্ষেত্রে আমার মনে হয় গুণগত পরিবর্তনের দিকে নজর দিয়েছে, যে খুব সহজ পাঠ্যাভাষার মধ্যে জনপ্রিয় রেজাল্ট করা, অভিভাবককে প্লিজ করে দেওয়া, সেখান থেকে বেরিয়ে আসতে হবে। ছেলেরা যেন ছাত্রছাত্রীরা প্রকৃতপক্ষে বাসা থেকে এবং বিদ্যালয় থেকে গুণগত শিক্ষা পায়, তার ভিত্তিতে রেজাল্ট করে।
এই প্রতিবেদনটি তৈরি করার সময় সংশ্লিষ্ট যাদের সাথে কথা হয়েছে তারা প্রত্যেকেই একটি বিষয়ে গুরুত্ব দিয়েছেন, সেটি হচ্ছে শাসন। শিক্ষকরা এখন আর সেই অর্থে শিক্ষার্থীদেরকে শাসন করতে পারছেন না। শিক্ষক এবং শিক্ষার্থীদের এই শাসনের বোঝাপড়ার মাঝখানে বাধা হয়ে দাঁড়াচ্ছেন অভিভাবকরা। অভিভাবকদের আরও সচেতন হতে হবে, সেই সাথে দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সিদ্ধান্ত নিতে হবে নীতি নির্ধারণী পর্যায়ে, বলছেন সংশ্লিষ্টরা। হুসাইন শাহিদ, যমুনা নিউজ, ময়মনসিংহ। রাজধানীতে ছিন্নমূল মানুষ বসবাস করে কয়েক লাখ, এর একটা বড় অংশই শিক্ষার আলো বঞ্চিত। তবু এর মধ্যে পড়াশোনা চালিয়ে যাওয়ার লড়াই করে যাচ্ছে কেউ কেউ। অভাব, অনটন, রোদ, বৃষ্টি কোনো কিছুই পথ আগলে দাঁড়াতে পারে না অগ্রযাত্রায়। স্বপ্ন যখন আকাশ ছোঁয়ার, পারিপার্শ্বিক বাধা তখন ছাই হয়ে উড়ে যায়। ফুটপাতে বেড়ে ওঠা এমন দুই শিশুর বেড়ে ওঠার কথা জানাচ্ছেন রাসেল আহমেদ। ক্যামেরায় ছিলেন তানভীর মোর্শেদ। জেগে থাকা শহরেও ভোর হয়, আসে নতুন দিন, নতুন সম্ভাবনা। ছাদ যাদের আকাশ সমান, রোদের নরম আলো তাদের জন্য বিলাসিতা নয়। চোখে মুখে ঠিকরে পড়া আলোই যেন কলিং বেলের মতো দরজা খোলার জানান দেয়। জীবন চলার পথে ঝকমকে রঙিন দুনিয়ায় টিকে থাকতে চাই শিক্ষার আলো। সামর্থ্যের অপারগতা ভুলে এই হতদরিদ্রও জানে সেই কথা। তাই ফুটপাতে ঝুপড়ির জীবনযুদ্ধে লড়তে লড়তে জ্ঞানের আলোর সন্ধানে এই দুই শিশু। কাছের এক সরকারি বিদ্যালয় পড়ুয়া শিশু জানান দিচ্ছে, জ্বলে পুড়ে মুড়ে ছারখার, তবু মাথা নোয়াবার নয়। চোখে মুখে দারুণ দুতির আড়ালে আছে এক সমুদ্র কষ্টের গল্প। সকালের খাওয়া বলতে কেবল এক গ্লাস মাঠা। লড়াই যখন 3 বেলা খাবার জোটানোর, তখন আইসক্রিম চকলেটের বাসনা উবে যায় স্বপ্নের হাওয়াই মিঠাইয়ের মতন। বালাটা আইসক্রিম চাইবো, এক সময় দিতে পারি, এক সময় দিতে পারি না, বুঝাইলি পড়ি স্কুলে গেড়েতে মানে বড় লোকের পোলা মানে খায় কি মানে চায় না। 11টায় স্কুল ছুটির পর শুরু হয় দিনের দ্বিতীয় অধ্যায়। খেলাধুলা থেকে পড়াশোনা সবটাই 10 ফুট প্রস্থ ঘর নামক ফুটপাতে। এখানেই বারান্দা, আঙিনা কিংবা মাঠ। দৃষ্টির সীমানা বহুদূর, তবু কোনোটাই যেন নিজের নয়। এত শূন্যতায়ও কি দারুণ উচ্ছলতায় দুই শিশুর জীবন চলে। ভুলে থাকে ঠিকানাহীন জীবনের কথা। আই ছেলেরা আই মেয়েরা ফুল তুলতে যাই, ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যায়। নিজেদের মধ্যে খুনসুটিতেই তারা খুঁজে নেয় শৈশবের আনন্দ। মাঝে মাঝে উকি দেয় এক টুকরো শখ। কোমল হাতের আঙুল রাঙায় আধো আধো মেহেদি রঙে, কখনো অতি কাজল চোখ কিংবা ব্লাসনের অতি রঙে চোখে মুখে বর্ণিল জীবনের আহ্বান। 30 টাকা দিয়ে আমি কিনে আনছি, আর হ্যাঁ 10 টাকা পাই। হ্যাঁ আমি নানি আমাকে 10 টাকা দিয়েছিলাম, দিয়ে দিছি। নিয়তির দায় মেটাচ্ছেন দুই বয়স্ক অভিভাবক। কোনো মতে চলে সংসার, তবু নিজেদের জন্য কিছুই চাওয়ার নেই। দারিদ্রতা যেন তাদের মহান করেছে। প্রত্যাশা বলতে দুই শিশুর লেখাপড়ার শিক্ষা সহায়তা। আমার কোনো কিছু আমিও করতে চাই না, কিন্তু আমার বাচ্চার যদি কুচুন পড়াতে আমি আমার পোলা নিতে আগাইব। আনে এই যে অনেক পয়সা আইছে, এটা গেল গা, এটা কোনো আর পড়া মুখে থাকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক গবেষণার তথ্য, শুধু রাজধানীতে প্রায় 50,000 ছিন্নমূল মানুষের বসবাস। আরেক হিসেব বলছে সারা দেশে শুধু পথ শিশুর সংখ্যা 10 থেকে 15 লাখ। রাস্তার পাশে দাঁড়ানো নিঃসঙ্গ বৃক্ষের মতন ওরা জন্মায় অসহায়ত্বের ধুলোয়। মুখে জমে থাকা ধূলিকণা আসলে সভ্যতার পরিত্যক্ত অক্ষর। অপেক্ষায় থাকে উজ্জ্বল দিনগুলোর। এবছর সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মোট বাজেট 13,991 কোটি টাকা। রাষ্ট্রের কাছে এই বিশাল অঙ্কের অর্থ ব্যয়ের হিসেব হয়তো আছে, কেবল নেই ছিন্নমূল এসব মানুষের ভাগ্য উন্নয়নের উজ্জ্বল দৃষ্টান্ত, যাদের দিন যায় অভাবে অনটনে বছরের পর বছর। মৌলিক অধিকার যাদের কাছে কেবলই একটি বইয়ের ভাষা। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, রাজধানীতে পানি ভবনে কথা বলছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সরাসরি চলে যাচ্ছি তার বক্তব্যে। আপনাদের সমস্যাটা কি বুঝতে পারছি না। তো ক্যামেরাকে আপনি চিৎকার করবেন না, আমি চিৎকার কথা বলবো। দুঃখিত।
এখানে আমাদের কিছু কিছু সমস্যা আমরা নিজেরা তৈরি করে নিয়েছি। আমার শ্রদ্ধেয় সাংবাদিক ভাই যারা আছেন, বিশেষ করে ফটোগ্রাফার যারা, তারা একটা সভার যে ডেকোরাম আছে সেটুকু মেনে চলতে চান না। এটা খুব দুঃখজনক। আমি এটা অনেকবার বলার চেষ্টা করেছি যে যখন আমরা কথা বলি সেই সময়টা যদি আপনারাও কথা বলেন তাহলে আমরা যাদের উদ্দেশ্যে কথা বলছি সেই কথা কিন্তু শোনা যাবে না, এবং এটা দুঃখজনক। যাই হোক, আমাদের এই যে আজকের সম্মেলন, এই সম্মেলনে আমার আপনাদের কথা শুনে যে আমাদের সাবেক এবং আপনাদের অত্যন্ত আমি আমাদের অভিজ্ঞ ট্রেড ইউনিয়নের সঙ্গে আমাদের এখন যিনি কমিশনের মেম্বার হয়েছেন সুলতান সাহেব, তিনি অত্যন্ত অভিজ্ঞ এই শ্রমিক আন্দোলনে। আজকাল শ্রমিক আন্দোলন কিন্তু চরিত্র হারিয়ে ফেলেছে। ট্রেড ইউনিয়নগুলো আগে যেভাবে কাজ করতো আজকাল সেভাবে কাজ করতে পারে না অথবা করে না। এর কারণটা হচ্ছে যে এটা আমার কাছে মনে হয় যে সামগ্রিকভাবে গোটা পৃথিবীতে যে শ্রমিক কর্মচারীদের এবং মালিকদের মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্কে কিন্তু গুণগত পরিবর্তন হয়েছে। উৎপাদনের গুণগত পরিবর্তন হয়েছে, তার মোড অফ প্রোডাকশনের। সব মিলিয়ে বিশ্বের যে অর্থনৈতিক ব্যবস্থা, সেই অর্থনৈতিক ব্যবস্থার পরিবর্তনের ফলে আজকে শ্রমিকরা ক্রমশই তাদের গুরুত্ব হারিয়ে ফেলছেন, এবং শ্রমিক আন্দোলন বোধহয় সেই কারণেই তার গুরুত্ব হারাচ্ছে। দুর্ভাগ্যজনকভাবে বেশিরভাগ ট্রেড ইউনিয়নগুলো এখন রাজনৈতিক দলগুলোর সঙ্গে সম্পৃক্ত হয়ে যায়, যেটা আমি ব্যক্তিগতভাবে মনে করি যেটা শ্রমিকদের আন্দোলনের ক্ষেত্রে খুব একটা লাভজনক হবে বলে আমার কাছে মনে হয় না। কারণ যে বিষয়গুলো, ইস্যুগুলো নিয়ে আপনারা বার্গেনিং করেন, সেই বার্গেনিং করার সময় সরকারি দলের সব দেখবেন, আমরা যেটা লক্ষ্য করি, যখন সরকার চেঞ্জ হয় আপনাদের ইউনিয়নগুলো চেঞ্জ হয়ে যায়, সব ওই সরকারি দলের সমর্থক হয়ে যায়। আবার যখন আপনার আরেকটা পরিবর্তন হয় তো আবার সবাই পরিবর্তন হয়ে যায়। যা আমাদের শ্রমিক দল যেহেতু জাতীয়তাবাদী শ্রমিক দল নাম দিয়ে তারা আন্দোলন করছেন এবং দীর্ঘ আন্দোলন করেছেন এই সময়গুলোতে, সেটাও গণতন্ত্রের পুনরুদ্ধারের আন্দোলন। পানি ভবনে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য শুনছিলাম সরাসরি। শেরপুর সীমান্তবর্তী জনপদে বন্য হাতির আক্রমণের ঘটনা বেড়েই চলছে। বনাঞ্চল উজাড় হওয়ায় খাদ্য সংকটে লোকালয়ে চলে আসছে হাতির পাল, ধ্বংস করছে বসতবাড়ি, নষ্ট করছে ফসল। বেপরোয়া হাতির আতঙ্কে কাঁচা থাকতেই ধান কেটে ফেলছেন কৃষক। এ বিষয়ে বন কর্মকর্তাদের উদাসীনতার অভিযোগ স্থানীয়দের। শেরপুরের সীমান্তবর্তী উপজেলা শ্রীবর্দী নিয়মিতই চলছে বন্য হাতির তাণ্ডব। একই অবস্থা ঝিনাইগাতি ও নালিতাবাড়ী উপজেলারও। আমন মৌসুমে গত কয়েকদিনে নিয়মিত তাণ্ডব চালাচ্ছে বন্য হাতির দল। 20টা 50টা 40টা এরকম করে আসে, আগুন দাঁড়াদাঁড়ি করে পাহাড়ও ঢুকে আবার আয় নামে, এটা করে খুব ক্ষয়ক্ষতি করে আঙরে। ঘর আসিল, ঘরটা হাতে আয় চুরমার করে ভাঙিয়ে নিয়ে গেছে, ভাঙিয়ে ঠিক গেছে। ভারতের পাহাড়ি রাজ্য মেঘালয় থেকে প্রায় নেমে আসা হাতির পাল নষ্ট করছে কৃষকের ফসল, ধ্বংস করছে বসতবাড়ি। ফসল রক্ষার্থে সীমান্তবর্তী অন্তত 40 গ্রামের মানুষ নির্ঘুম রাত কাটাচ্ছে। একটা বসতবাড়ি ভাঙি ফেলালে ওই বসতবাড়িটা করতে অনেক কষ্ট লাগে। 15-20 দিন থেকে আমরা ঘুম পাড়তে পারতেছি না। কখন গুতি হাতে খেয়ালাই করে, এই কারণে আমরা ভয়ে আগে কাঁচাই কাটিয়ে হালাইতেছি। বন বিভাগের তথ্য বলছে গত 15 বছরে হাতির আক্রমণে প্রাণ হারিয়েছে 85 জন মানুষ, আর প্রতিরোধে মারা গেছে অন্তত 40টি হাতি। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন নিয়মিত ক্ষতিপূরণ দেওয়ার কথা, কিন্তু স্থানীয়রা বলছেন জমির কাগজপত্র সংক্রান্ত জটিলতার কারণে তারা সহায়তা পান না। হাতি যদি কোনো কারো ক্ষতি করে বা কোনো মানুষকে হত্যা করে, আমরা 3 কর্মদিবসের মধ্যে তার ক্ষতিপূরণটা দিয়ে দিচ্ছি। নিজের জীবনের ঝুঁকি নিয়ে হাতি তাড়ানোর কোনো প্রয়োজন নাই। এই ক্ষতিগ্রস্তের জন্য আমরা ক্ষতিপূরণ দিবে এই বইলা তো প্রত্যেক বছর বইলা যায়, তারপরে ওনারা বলতেছে ডিপার্টমেন্টের জায়গা হইলে পাবেন না, রেকর্ড হইলে পাবেন। আমগর ক্ষেত খোলা সব খাই শেষ হয়ে গেল, আমরা পাই না, তো আমরা কোনো অনুদান পাই না, হুদায় মিছা কথা কইলা আছে। যদি মরে জায়গা তাহলে এই টাকা দিয়ে আমরা কি করবো? কর যে মারা গেছে হেতে মারা গেল, হেতে
টাকা পয়সা আর খাইতে পারলো না। গত কয়েকদিনে সীমান্তবর্তী 3 উপজেলায় অন্তত 7 থেকে 8 হেক্টর জমি নষ্ট করেছে বন্য হাতির দল। কৃষি অফিস বলছে এই ব্যাপারে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে নিয়মিত যোগাযোগ রাখছেন তারা। পাশাপাশি বন বিভাগ থেকেও সীমান্তবর্তী যে এরিয়াগুলোতে সেখানে বন্য হাতির আবাসস্থল রক্ষায় তারা সচেষ্ট আছে। আমরা কৃষি বিভাগ তাদেরকে এই বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করতেছি। জনসংখ্যার চাপসহ বিভিন্ন কারণে বনে মানুষের বিচরণ বেড়ে যাওয়ায় হাতির তাণ্ডব বেড়েছে বলে মনে করছেন বিশ্লেষকেরা। শরীফ ফারুকি, যমুনা নিউজ। এখনই অস্ত্র ত্যাগে রাজি নয় হামাস। নিরাপত্তা ইস্যুতে গাজার অন্তর্বর্তী প্রশাসনের পাশাপাশি কাজ করতে চায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটি। উপত্যকা পুনর্গঠনে পাশে থাকার কথা বললেও ফাতার নেতৃত্বাধীন কর্তৃপক্ষের হাতে শাসন ব্যবস্থা ছাড়ের বিষয়ে আছে আপত্তি। দাবি নির্বাচনের মাধ্যমে গঠিত হতে হবে নতুন প্রশাসন। রয়টার্সকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে এসব কথা জানিয়েছেন হামাসের শীর্ষ নেতা মোহাম্মদ নাজ্জাল। গাজায় যুদ্ধবিরতি কার্যকর হলেও অনেক বিষয়েই ইসরায়েল ও হামাসের চাওয়া পাওয়ার মাঝে এখনও রয়ে গেছে বিস্তর ফারাক। যুক্তরাষ্ট্র অস্ত্র ফেলে দিতে হামাসকে বারবার চাপ প্রয়োগ করলেও এতে এখনও সম্মত হয়নি ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটি। জিম্মিদের মরদেহ হস্তান্তর নিয়েও চলছে দ্বন্দ্ব। এমন পরিস্থিতিতে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্সের ক্যামেরার সামনে এলেন শীর্ষ হামাস নেতা মোহাম্মদ নাজ্জাল। সেখানেই তিনি জানিয়েছেন গাজা নিয়ে গোষ্ঠীটির নানা পরিকল্পনার কথা। গাজায় অন্তর্বর্তীকালীন প্রশাসনের পাশাপাশি নিরাপত্তা নিয়ন্ত্রণে যুক্ত থাকতে চায় হামাস, অর্থাৎ এখনই অস্ত্র ত্যাগে রাজি নয় তারা, যা মার্কিন পরিকল্পনার পথে বড় বাধা। হামাসের নিরস্ত্রীকরণের বিষয়টি আলোচনার টেবিলে রয়েছে। দ্বিতীয় ধাপের বৈঠকে পর্যালোচনা করা হবে ইস্যুটি। সেখানে অবস্থান স্পষ্ট করব আমরা। অস্ত্র কার কাছে বা কেন দেওয়া হবে সেটিও গুরুত্বপূর্ণ ব্যাপার। আর কেবল হামাস নয়, ফিলিস্তিনে আরও সশস্ত্র গোষ্ঠী রয়েছে, তাই এটি একটি জাতীয় ইস্যু। অন্তত 3 থেকে 5 বছরের জন্য যুদ্ধবিরতিতে রাজি হামাস, জানান নাজ্জাল। এর মূল লক্ষ্য হল গাজা পুনর্গঠন এবং সাধারণ মানুষের স্বাভাবিক জীবন ফিরিয়ে আনা। কেমন হবে ফিলিস্তিনের ভবিষ্যৎ তা নিয়ে আলোচনা চলবে যুদ্ধবিরতির মাঝেই। যুদ্ধবিরতিতে নতুন যুদ্ধের প্রস্তুতি নয়, আমাদের লক্ষ্য হলো এই সময়ে গাজা পুনর্গঠন করা, আর এতে কমপক্ষে 5 বছর সময় লাগবে। আমরা চাই ফিলিস্তিনি জনগণ কিছুটা স্বস্তি পাক, আর যুদ্ধবিরতি সবসময় 2 পক্ষের মাঝেই হয়, এক পক্ষ নয়। গাজার প্রশাসনিক ক্ষমতা ফিলিস্তিনি কর্তৃপক্ষকে দেয়ার বিষয়ে স্পষ্ট শর্ত দিয়েছেন এ হামাস নেতা। সাধারণ নির্বাচন ছাড়া হস্তান্তর করা হবে না দায়িত্ব। ইসরায়েলি জিম্মিদের মরদেহ হস্তান্তরে বিলম্ব নিয়ে প্রশ্ন করা হলে নাজ্জাল বলেন, প্রযুক্তিগত সমস্যার মুখোমুখি তারা। উন্নত দেশগুলোকে প্রয়োজনীয় সহায়তা নিয়ে এগিয়ে আসার আহ্বানও জানান এই হামাস নেতা। রেজওয়ানা সাইমা, যমুনা নিউজ। এবার পাকিস্তান আফগানিস্তান সংঘাতে প্রাণ গেল 3 আফগান ক্রিকেটারের। স্থানীয় ওই 3 ক্রিকেটারের নাম কবির, সিবগাতুল্লাহ ও হারুন, যারা একটি প্রীতি ম্যাচ খেলে বাড়ি ফিরছিলেন। এই মর্মান্তিক ঘটনার জেরে পাকিস্তানের মাটিতে ত্রিদেশীয় সিরিজ বাতিল করেছে আফগান ক্রিকেট বোর্ড। পাকিস্তানের কাপুরুষোচিত এই হামলা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ জানিয়েছেন রশিদ নবীরা। যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে শুক্রবার আফগানিস্তানের পাকতিকা প্রদেশে একাধিক বিমান হামলা পাকিস্তানের। আফগান সংবাদ মাধ্যম বলছে, এই মর্মান্তিক ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত 8 জন বেসামরিক নাগরিক। আফগানিস্তান ক্রিকেট বোর্ড নিশ্চিত করেছে, এই ঘটনায় মারা গেছেন 3 স্থানীয় ক্রিকেটার কবির, সিবগাতুল্লাহ ও হারুন, যারা পাকতিকা প্রদেশের রাজধানী সারানায় একটি প্রীতি ম্যাচ খেলে বাড়ি ফিরছিলেন। নিজেদের এক্স হ্যান্ডেলে করা পোস্টের বিবৃতিতে এসিবি বলেছে, আফগানিস্তান ক্রিকেট বোর্ড পাকতিকা প্রদেশের আরগুন জেলার সাহসী ক্রিকেটারদের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় গভীর শোক এবং সমবেদনা জানাচ্ছে, যারা পাকিস্তানি বাহিনীর কাপুরুষোচিত হামলার শিকার হয়েছেন। শুধু তাই নয়, আগামী নভেম্বরে শ্রীলঙ্কাকে নিয়ে পাকিস্তানে অনুষ্ঠিত হতে যাওয়া ত্রিদেশীয় সিরিজে না খেলার সিদ্ধান্ত নিয়েছে এসিবি। এই মর্মান্তিক ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব হয়েছেন আফগানিস্তানের তারকা ক্রিকেটাররা। রাশিদ খান লিখেছেন, আফগানিস্তানে পাকিস্তানি বিমান হামলায় বেসামরিক মানুষের প্রাণহানিতে তিনি গভীরভাবে শোকাহত। এই মর্মান্তিক ঘটনায় প্রাণ হারিয়েছেন নারী, শিশু এবং তরুণ ক্রিকেটাররা, যারা একদিন বিশ্বমঞ্চে নিজের দেশের প্রতিনিধিত্ব করার স্বপ্ন দেখেছিলেন। পাকিস্তানের এই হামলাকে নীতিবিরুদ্ধ ও বর্বরতাপূর্ণ বলে আখ্যা দিয়েছেন রশিদ।
আফগান তারকা পেসার ফজল হক ফারুকী সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, এই দমনকারীদের হাতে নিরাপরাধ বেসামরিক মানুষ এবং ঘরোয়া ক্রিকেট খেলোয়াড়দের হত্যার শিকার হওয়া নৃশংস ও ক্ষমার অযোগ্য অপরাধ। আরগুন জেলার বীর ক্রিকেটারদের খবর শুনে হৃদয় বিদীর্ণ হয়েছে জাতীয় দলের আরেক তারকা ক্রিকেটার মোহাম্মদ নবীর। নবী লিখেছেন, এই ঘটনা শুধু পাখতিকা প্রদেশের জন্যই নয়, বরং সমগ্র আফগান ক্রিকেট পরিবার ও দেশের জন্য একটি গভীর শোকের বিষয়। রঞ্জন শান্ত, যমুনা নিউজ। দর্শক, দুপুরের বাংলাদেশের প্রথম ঘন্টা থেকে আমি শাওন দত্ত বিদায় নিচ্ছি। পরের ঘন্টার খবর নিয়ে ফিরছেন সহকর্মী মৌসুমী আহমেদ লোপা। আমাদের সাথে থাকুন।